শনিবার 8ই ফেব্রুয়ারি তারা একটা মুখ ভর্তি একটা যেটাকে বলে মাউথফুল একটা আন্দোলন শুরু করেছে সরকার, অপারেশন ডেভিল হান্ট, শয়তানকে শিকার করার একটা আন্দোলন অপারেশন তারা চালু করেছেন। শব্দগুলো ইংরেজিতে খুব মজার, অপারেশন ডেভিল হান্ট। এবং শনিবার থেকে নিয়ে অদ্যাবধি তারা মাত্র 3 জন এসপি, পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এরকম প্রদর্শক আমরা সকলে জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। তবে ডক্টর ইউনূস কি তিনি রাষ্ট্র চালাতে পারছেন, নাকি তার মাথায় কাঁঠাল ভেঙে অন্য কেউ খাচ্ছেন? এবং আমরা শুনেছি আওয়ামী লীগের দোসরদেরকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে স্থানগুলোতে আওয়ামী লীগের দোসর এখনও আছে তাদেরকে সরানো হচ্ছে। তবে সেটি কিভাবে সরানো হচ্ছে, কি প্রক্রিয়াতে, এবং এই সরকার আগামী কতদিন টিকতে পারে, বিশেষ চলুন আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাজ হাসমি। আমরা তার বক্তব্যটি শুনব। সপ্তাহে দেশে কতগুলো গুরুত্বপূর্ণ বিপ্লবের অসমাপ্ত কিছু কাজ সম্পন্ন হয়েছে। যারা এগুলো করেছেন ছাত্র জনতা, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি গতকালকের অনুষ্ঠানে বলেছি, কিছু নব্য দালাল, আওয়ামী দালাল, তারা মাঠে নেমেছেন। তারা এখন প্রমাণ করতে চাইছেন যে এটা একটা অ্যানার্কি হচ্ছে, দেশে এক ধরনের অরাজকতা শুরু হয়েছে 32 নম্বর ভাঙ্গা থেকে শুরু করে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই নব্য আওয়ামী দালালদের একাংশ হচ্ছেন ভালো মানুষ, তারা ঠিক বিপ্লব কি জিনিস, বিপ্লবে কি হয় না হয় এগুলো সম্পর্কে অভিহিত নন। আমি তাদেরকে দ্য বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি। তারা না জেনে স্টেটমেন্ট দিয়েছেন যে এই বাড়ি ভাঙা ভালো কাজ না। আর এই বাড়ি ভাঙা তো উচিত ছিল 5ই অগাস্টেই শুরু হওয়া উচিত ছিল। অগাস্টের 15 তারিখের ভেতরে যেটা সম্পন্ন হবার কথা ছিল সেটা হলো ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে বিলম্বিত। দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য রেভলিউশন। ফরাসি বিপ্লব 10 বছর চলেছে, তো আমাদেরটা তো 6 মাস হয়েছে। বিপ্লবে এখন অনেক বিপ্লবী সরকার গঠিত হয়নি, সেই সুযোগেই আওয়ামী পন্থীরা এবং সরকারের যারা আশীর্বাদ পুষ্ট ছিল আওয়ামী সরকারের, তারা আবার জেকে বসেছেন এবং তারা অনেকেই 2-1 জন পালিয়ে গিয়েছিল, তারা ফিরে এসছে। সরকারের কিছু বিলম্বিত বোধোদয় হয়েছে প্রেসারের ফলে। আমরা যে সারাক্ষণ বলে যাচ্ছি যে এটা কোমর ভাঙা সরকার, এটা একটা শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টার সরকার। এই উপদেষ্টারও না, মানে ডক্টর ইউনূস তো প্রধান উপদেষ্টা, এটা হচ্ছে আসলে ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলের সরকার। সেখানে 2-4 জন ইউনূসপন্থী লোক নিয়ে উনি একটা সরকার করেছেন বলে মনে করেন। ডিলিউশনাল, উনি একটা ডিলিউশনের ভিতরে আছেন যে উনাকে যেহেতু পৃথিবীর সবাই মনে করছে উনি বাংলাদেশের সরকার প্রধান। এটা তো সত্য না, এটা একটা ডিলিউশন। যাই হোক, ওই ডিলিউশন দিয়ে 6 মাস চলে গেল এবং আরো কতদিন যায় আল্লাহ জানে। তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ইউনূস সরকার বা তথাকথিত ইউনূস সরকার শতকরা প্রায় 90% ফেইল করেছে। তবে এক্ষুনি তার আমি অপসারণ চাই না, অপসারণ চাইলে আবার এর পরবর্তীতে আসবে অ্যানার্কি। অ্যানার্কি চাইতে একটা খারাপ সরকার ভালো, সেজন্য ইউনূস সরকার টিকে থাকুন, আমি সেটা চাই। তবে এখন সরকারের বোধোদয় হয়েছে। তারা শনিবার 8ই ফেব্রুয়ারি তারা একটা মুখ ভর্তি একটা যেটাকে বলে মাউথফুল একটা আন্দোলন শুরু করেছে সরকার, অপারেশন ডেভিল হান্ট, শয়তানকে শিকার করার একটা আন্দোলন অপারেশন তারা চালু করেছেন। শব্দগুলো ইংরেজিতে খুব মজার, অপারেশন ডেভিল হান্ট। এবং শনিবার থেকে নিয়ে অদ্যাবধি তারা মাত্র 3 জন এসপি, পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, 3 জনকে মাত্র অপসারণ করেছেন 64টা জেলা। আর যেখানে যেখানে হাসিনার মনোনীত যারা যারা চাকরিতে ছিল এবং এখনো আছেন,
আমরা তর্কের খাতিরে ধরেই নিতে পারি 64টা জেলার 64 জন এসপি একেবারেই হাসিনার নিকট এর লোক। এরা স্বৈরতন্ত্রপন্থী। 1 নম্বর হচ্ছে খুনি, 2 নম্বর লুটেরা, 3 নম্বর দেশদ্রোহী। এদেরকে নিয়েই আসিফ নজরুল ওয়াকারুজ্জামানের সরকার চলছে। এবং আমি বিশ্বাস করি এসপি এবং উপরে 2-4 জনকে সরানো হয়েছে, মনিরুল ইসলাম অথবা ডিবি হারুন, এই 2-4 জন সরানো হয়েছে। বাদ বাকি সেট আপ 100% না হলেও 99% আওয়ামী সেট আপ। এই এখন একজনকে মোল্লা নজরুল ইসলাম নামে একজন ডিআইজি কে ফাইনালি অপসারণ করা হলো। এই মোল্লা নজরুল ইসলাম ছিলেন ডিআইজি মনিরুল ইসলামের সঙ্গে মিলে তারা বাংলাদেশে ওই যে জঙ্গি নাটক, এইখানে জঙ্গি পাওয়া গেছে, ওইখানে জঙ্গি পাওয়া গেছে, রাত্রেবেলা ক্রস ফায়ার, রাত 3টার সময় এই 8-10 জন মহিলা শিশু সহ 8-10 জনের লাশ পাওয়া যাচ্ছে একটা 5 তলা বিল্ডিং এ। তারা নাকি ওই 5 তলা বিল্ডিং থেকে আইসিস এর পক্ষে স্লোগান দিয়েছিল, সেখানে আইসিস এর ফ্ল্যাগ রয়েছে। প্রায় মানে 20 বছর যাবৎ টেরোরিজম পড়িয়ে এবং তার চর্চা করে যেটা জানলাম, সন্ত্রাসীরা কোনোদিনও তাদের কোনো সিগনেচার রেখে দেয় না। যে আইসিস এর সন্ত্রাসী হবে সে তার ঘরে আইসিস এর ফ্ল্যাগ টাঙিয়ে রাখবে না, যেটা মনিরুল ইসলাম এবং মোল্লা নজরুল ইসলামরা হাসিনার নির্দেশে যে জঙ্গি নাটক খেলেছিল। এটা শুরু হয়েছিল 1996 সালে, সেটা এখনো চলেছে হাসিনা যাওয়া শেষ পর্যন্ত। তাদের মাত্র একজনকে সরিয়েছে আর 3 জন এসপি সরিয়েছে, আর একজন দারোগা বোধহয় ওই ইয়ের গাজীপুরের। বাদ বাকিগুলো কি দোষ করলো? ওগুলোকে সরাচ্ছেন না কেন? যাই হোক, এই যে মোল্লা নজরুল ইসলাম ডিআইজি যাকে সরানো হলো এখন, সে 5ই আগস্টের পরে পালিয়ে চলে গিয়েছিল শারজা থেকে ফেরত এসছে যখন পুলিশের ভিতরে অনেককে ফিরিয়ে আনা হলো, যারা জয়েন করলেন তাদেরই একজন হচ্ছেন ডেভিল, হচ্ছেন মোল্লা নজরুল ইসলাম। হাসিনার এইরকম ডেভিল শয়তান পুলিশ, আর্মি, ব্যুরোক্রেসি সর্বত্র, নেভি, এয়ারফোর্স, আর্মি, পুলিশ, ব্যুরোক্রেসি সর্বত্র গিজ করছে। এদেরকে ধরতে না পারলে এবং সরকার যদি চিনতে না পারে, তাহলে মনে করব সরকার অথর্ব, ব্যর্থ এবং সরকার উৎসাহী নয়, এদেরকে ধরার ব্যাপারে উৎসাহী নয়। সরকার ইচ্ছুক নয় যে হাসিনা সরকারকে পুরোপুরি উৎখাত করা হোক। কিন্তু বিপ্লবীরা বসে নাই, তারা 32 নম্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামীদের বাড়িঘর ভেঙে এটা প্রমাণ করলো যে বিপ্লব বন্ধ হয়নি এবং দরকার হলে আবারও হবে। আমরা একটা নতুন শব্দ চয়ন করেছি যে এখন অনেক কিছুই 32 নম্বর করে দেয়া হবে। হাসিনা যদি আরেকটা বক্তব্য দেয় তাহলে কিন্তু টঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের একটা বিরাট অংশ 32 নম্বর করে দেয়া হবে। তবে হাসিনা এবং বেনজির এই 2 ডেভিল 2টা সত্য কথা বলেছে। এটা বলেই আমি আপনাদের আজকের কথা শুরু করছি। কি সত্য কথা বলেছে হাসিনা? হাসিনা রয়েছে বিতর্কিত বক্তৃতা, যেটার জন্য 32 নম্বর ভাঙলো, সুধা সদন ধ্বংস হয়ে গেল, সবকিছু, বহু আওয়ামীদের বাড়িঘর সম্পত্তি নষ্ট হলো। সেখানে হাসিনা একটা সত্য কথা বলেছে, কিন্তু ওই বক্তৃতায় সে সত্য কথাটা হচ্ছে কি, আমরা এত উন্নয়ন করলাম, এত কাজ করলাম, দেশের লোককে এত চাকরি দিলাম, কিন্তু আমাদের সম্পত্তি যখন ভাঙতে আসলো একটা লোকও আমাদের পাশে এসে দাঁড়ালো না। ডিজাভু 1975 তাই হয়েছিল। শেখ হাসিনা, তোমার বাবা, ভাই, অন্যদের যখন ওই ডেভিলদের যখন নরকে পাঠিয়ে দেয়া হলো, জনগণ হই করেছে, হইচই করেছে, হই রই রই কাণ্ড, মিষ্টি বিতরণ করেছে, খুশি হয়েছিল যে ফেরাউনের হাত হইতে দেশ মুক্তি পাইয়াছে। বলেছিল কে? আপনার বাপের স্পিকার আব্দুল মালেক উকিল। ভুলে গেলেন হাসিনা?
এখনো আপনি বলছেন এত কিছু করলাম, উন্নয়ন 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 করলাম, উন্নয়নের তসবি আপনি করলেন, তো লোকজন কেউ আসলো না, চক্ষু লজ্জাও নাই যে এত পয়সা করি খাইছি হাসিনার। আর যদি সত্যি সত্যি উন্নয়ন হয়ে থাকে, মেট্রো রেল আর এই যে রাস্তাঘাট, ফ্লাইওভার, এগুলো যদি জনগণ উন্নয়ন মনে করত, তাহলে তো লোকজন এগিয়ে আসতো। এগিয়ে আসলো না কেন? কারণ আপনার ওই হাসিনার আবার বেনজির আইজি, সে কিন্তু ওই যে একটা অডিও টেপ ছেড়েছে, তার ভেতরে সে একটা সেন্টেন্স, একটা কথা, খুব সত্য কথা বলেছে। ওই কথা বলাতে আবার পুলিশ বিভাগের অনেক লোক নারাজ। হ্যাঁ, এটা কি বললো, আমাদেরকে বিবস্ত্র করে দিল। সে কথাটা কি? বেনজির সত্য কথাটা বলে দিয়েছে। কি সত্য কথাটা? যে আমাদের ভয় পাবার কিছু নেই, পুলিশের 90% তো আওয়ামী লীগের লোক। সে এবং হাসিনা এবং অন্যান্য যে মনিরুল ইসলাম, বিবি হারুন, এরা তো বেছে বেছে আওয়ামী ঘরানার লোকদেরকে পুলিশে চাকরি দিয়েছিল, একেবারে কনস্টেবল থেকে শুরু করে আইজি। মানে আপনি শুধু এসপিদের ধরবেন, কনস্টেবল, হাবিলদার, যারা এই যে নির্মম ভাবে মানুষ হত্যা করলো, এসপি ডিআইজি তো গুলি করে নাই, গুলি করেছে কারা? কর্পোরাল, সার্জেন্ট, পুলিশের সার্জেন্ট, পুলিশের হাবিলদার, পুলিশের সিপাহী, তারা রাইফেল দিয়ে, বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছে। আবু সাইদ যখন এভাবে দাঁড়ালো যে গুলি কর গুলি কর, আবু সাইদকে তো কোনো ডিআইজি বা এসপি গুলি করে নাই। বিনা হুকুমেই একজন সাধারণ পুলিশ, কি র্যাঙ্ক তার জানি না, ইন্সপেক্টর বা জাতীয় কিছু হবে, সে গুলি করলো। আপাদ মস্তক পুলিশ বিভাগের চোখ বন্ধ করে আপনারা ধরে নিতে পারেন 90% বেনজির বলেছে। আমি 90%-এর উপরে আর গেলাম না, কমপক্ষে 90% পুলিশ, সিপাহী থেকে শুরু করে আইজি পর্যন্ত চোর, খুনি, ডাকাত, স্বৈরাচারী, বাংলাদেশের শত্রু। এই যে পুলিশের যে সিপাহীটা হয়েছে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে, কেন ঘুষ দিয়ে চাকরি নিল? যে 10 লক্ষ টাকা ঘুষ দেব, 10 কোটি টাকা বানাবো। এই বানানোর প্রক্রিয়াতেই তো দেশ চলেছে। হাসিনাও বানিয়েছে, পুলিশ বানিয়েছে। হাসিনার সবচাইতে যে 3টা বিভাগ সবচাইতে করাপ্ট, একটা হচ্ছে আইন বিভাগ, জুডিশিয়ারি। এমন কোন জাজ, ম্যাজিস্ট্রেট, একেবারে লোয়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ছিল না যে বেটা চোর নয়। মানে আপনি চোখ বন্ধ করে 10টা বিচারকের গায়ে হাত দিলে 9টা চোরের গায়ে হাত পড়বে। চোর শুধু চোর না, এরা হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যত রকম অনাচার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, ওদের নাম আপনারা জানেন, নিজামুল হক, এস কে সিনহা, এগুলো বহু বহু, সবগুলাই চোর ডাকাত, ডেভিল। এই ডেভিল গুলো হয় কিছু মারা গেছে, কিছু রিটায়ার করেছে, কিন্তু জাস্টিস খায়রুল হক কিন্তু এখনো জীবিত, নিজামুল হক এখনো জীবিত। তাদের বিরুদ্ধে হাত দেওয়ার সাহস পায় না ইউনূস সরকার। কারণ যেটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি, ইউনূস সরকার মুন্নি সাহাকেই গ্রেপ্তার করতে পারে না, তাদের কাপড় নষ্ট হয়ে যায়। ওরে বাপরে বাপ, মুন্নি সাহাকে ধরবো, সেখানে আপনার জাস্টিস খায়রুল হককে ধরবে, এই সাহস ইউনূস সরকারেরও নেই, ইউনূস সাহেবেরও নেই, ওদের কারোরই নেই, ইচ্ছাও নেই, সাহসও নেই। ইচ্ছা থাকলেই উপায় হয় ইউনূস সাহেব। আপনি ধোকাবাজি করবেন আমরা বুঝবো না, তা তো হয় না। আপনি 6 মাস থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই হচ্ছে, এই সংস্কার করব, 6টা সংস্কার করলেন। আপনার 1 নম্বর সংস্কার হওয়া উচিত ছিল ধরো আর মারো, যারা মানুষ খুন করেছে তাদের ধরো, বিচার করো, ফাঁসি দাও, বিচার করো, যাবজ্জীবন দাও, বিচার করো, 15 বছরের জেল দাও। যেটা আমি বহুবার বলেছি, বিচার করে যাদেরকে আপনারা রেখেছেন জামাই আদরে, ভিআইপির মতো সব হাসাহাসি করছে, পিকনিক করছে, এরা তো সব বন্দী। হ্যাঁ, আপনার সালমান রহমান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই যতগুলো ডেভিল আছে, এই ডেভিলদের কিন্তু খুব ভালো অবস্থায় আছে। তারা সুন্দর টেলিভিশন দেখছে, ঘরের ভেতরে শুয়ে আছে, আরামে একটা ছুটি কাটাচ্ছে।
আর তাদের এক একজনের 10,000 20,000 কোটি টাকা চুরি করা সম্পত্তি আছে দেশের বাইরে। তারা জানে একদিন জামিন পাবো, টুস করে চলে যাব, লুট করা যা তা তো করেই ফেলেছি। এদেরকে একটা চুলও ছিঁড়তে পারছে না ইউনূস সরকার, ছেড়ার ইচ্ছাও নাই, এবং তারা যে রকম সরকার চালাচ্ছেন তাতে সেই ক্ষমতাও নাই। নয়াদিল্লি হুমকি দেবে আর ইউনূস সরকারের লোকজনের প্যান্ট পায়জামা নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই আমি আজকে আপনাদের সামনে যে কথা বলবো, এই যে আওয়ামী লীগের একটা কয়দিন আগে জুম মিটিং হয়েছে, তারা বলছে গোপন। তো কোনো জিনিস জুমে করলে তার গোপন থাকে না, কেন গোপন বললো জানি না। এখন 8-10 জন মধ্য মাঝারি সাইজের আওয়ামী নেতা জেলা লেভেলের, তারা একটা জুম মিটিং করেছে। একটার চেয়ে একটা অখাদ্য বক্তব্য। তারা গেরিলাকে বলছে গরিলা, যে আওয়ামী লীগের বিরাট গরিলা বাহিনী আছে। আমি তো মনে করেছিলাম আফ্রিকার জন্তু গরিলা, পরে বুঝলাম গরিলা না, এটা গেরিলা। এই অর্ধশিক্ষিত গুলো গেরিলা এবং গরিলার পার্থক্য বোঝে না। তবে যেটা তারা বুঝাতে চাইলো যে আওয়ামী লীগের হাতে গেরিলা নামে একটা বিরাট সন্ত্রাসী বাহিনী আছে, তারা দেশকে সন্ত্রাসের মাধ্যমে অচল করে দেবে। এবং বাদ সাধলো কারা? ছাত্র জনতা। তারা চিন্তাও করতে পারে নাই যে সুশীল সমাজ যা চিন্তা করে ছাত্র সমাজ সেটা চিন্তা করে না। যে আমি একটা ইউটিউব অনুষ্ঠানে দেখলাম, সার্জিস বলছেন যে আমরা জুলাই মাসে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলাম, তারা বললো যে না, আমরা এখন কিছু করতে চাইছি না, আমরা হাসিনা সরকারকে এই মুহূর্তে অপসারণ করার কোনো প্রোগ্রাম আমাদের নাই, মন্তব্য নিষ্প্রয়োজন। যাই হোক, তবে এই যে গোপন জুম মিটিং যেটা হলো, তথাকথিত গোপন, সেখানে বলেছে তারা গরিলা বাহিনী দিয়ে দেশকে অশান্ত করে ক্ষমতা দখল করে নেবে, এবং এই প্রক্রিয়ায় তারা কি করবে? জামাতে ইসলামীকে শেষ করে দেবে। আর ওয়াকারুজ্জামান সম্বন্ধে বলেছে আমরা তাকে গুপ্ত হত্যা করে হোক, যেভাবে হোক তাকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেব। এটা শুনলে আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগ জামাতের উপরে এবং ওয়াকারুজ্জামানের উপরে খুব রাগ করেছে? এটা হচ্ছে ওই যে স্কাইপ কেলেঙ্কারির সময় বিচারক নিজামুল হক যেটা বলেছিল যে আমার অ্যাটর্নি জেনারেল নাকি না, আমার চিফ প্রসিকিউটর জিয়াউল মালুম বলে যে স্যার, আমি আপনার এজলাসে মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি বসায়া দিবেন, লোকজন মনে করব আপনার সাথে আমার কোনো খাতির নাই। ওই খেলা খেলছে আওয়ামী লীগ, নির্বোধ, অতি কাঁচা খেলা। তারা মনে করছে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে বললে আর ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বললে এদেরকে ইউনূস সরকার খুব আদরে যত্নে রাখবেন, সেই জন্যই বলা। তারা জামাত ইসলামীকেও নিষিদ্ধ করতে চায় না। জামাতের আমির তো বলেছেন সারাক্ষণ হাসিনা হাসিনা, আওয়ামী লীগ করলে চলবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। প্রাক্তন জাসদপন্থী ডক্টর শফিকুর রহমান জামাত প্রধান বলেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো গন্ডগোল নেই। ওরা বহুবার সবসময় আওয়ামী লীগ আর জামাত একসঙ্গে মিলে কাজ করেছে। 86 সালের নির্বাচন, 91 পরে খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধাচরণ, সবসময় তারা হরিহর আত্মা। তারা ওই যখন কর্নেল ফারুকদের ফাঁসি দেয়া হলো, তখন জামাত নেতৃবৃন্দ বলেছেন আইনের বিচারক বিভাগের কোনো কথার উপরে আমাদের কোনো বক্তব্য নাই। তো তারা হরিহর আত্মা, পুরনো বন্ধু। এবং ওয়াকারুজ্জামানকে এলিমিনেট করে ফেলবে, তাকে একেবারে কি বলে ওই যে টার্গেট কিলিং করে ওয়াকারুজ্জামানকে গায়েব করে দেবে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই। বা তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ্জামানকে শেষ করে দেবে। কেন তারা এই কথাটা বলল? ওই যে আমি খাড়ায় যাবো, আপনি বসায় দিবেন, লোকে মনে করবো আপনার সাথে আমার কোনো খাতির নাই। তারা যখন যেহেতু ওয়াকারুজ্জামানকে বিএনপি গালাগালি করছে, ওয়াকারুজ্জামান বলবে দেখো আমি তো বলেছিলাম, আমি তো হাসিনা বিরোধী,
আমি তো দেশবাসীকে জীবন রক্ষা করলাম, গুলি করলাম না, মানুষ হত্যা করি নাই, আমার সেনাবাহিনী মানুষ হত্যা করে নাই, এই মিথ্যাচার ওয়াকার করেছে। এখন ওয়াকারের মুখে আরো কথা ফুটবে, তার বুকে জোর বাড়বে এবং সে ইউনূস সরকারের আরো কাছে চলে আসবে যে ওয়াকার তো আওয়ামী লীগের শত্রু। এটা আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি। তারা ইউনূস সরকারকে উৎখাত করবে, তাদের অন্য একটা প্ল্যান হচ্ছে তাদের গরিলা বাহিনী করবে, মানে গেরিলা টেরোরিস্ট, আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে করাবে। এবং সেনাবাহিনীর সবচাইতে তাদের বিশ্বাসভাজন হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা সাবধান হবেন। মানে আওয়ামী লীগ যাকে গাল দেবে মনে করবেন আওয়ামী লীগ তাদেরকে ভালোবাসে। তারা জানে ওয়াকারুজ্জামানকে হত্যা করা এত সোজা ব্যাপার না, তবে এটা তারা বলে দিচ্ছে। এবং এটা কিন্তু একটা টেরোরিজমের আওতায় পড়ে। আওয়ামী লীগ টেরর বিস্তার করছে, ইন্টারনেটের মাধ্যমে তারা টেরোরিস্ট কথাবার্তা বলছে, যদিও তারা মিন করছে না। মিন না করলেও আপনি একটা দেশের সার্বভৌম দেশের সেনাবাহিনীর প্রধানকে হত্যা করবেন, এই ধরনের কথা আপনারা ছাড়ছেন। এই অজুহাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। যাই হোক, আপনারাই বিচারের ভার আপনাদের হাতে। আওয়ামী লীগ কেন ওয়াকারুজ্জামানকে এত নিন্দা করলো, জামাতকে নিন্দা করলো, কারণ একটাই, এদেরকে তারা ক্ষমতার কাছাকাছি দেখতে চায়। তো এটা খুব একটা মজার খেলা চলছে। তবে আমি মনে করি, আমি খুব আশাহত হয়েছিলাম। প্রিয় দর্শক, শুনছিলেন তাজ হাসমিন বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন এই সরকার আসলেও রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে, এটি কোনো সন্দেহ নেই। তবে ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণও রয়েছে, যেমন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একদিকে মত দিচ্ছেন এবং রাষ্ট্রপতি চুপ্পু তিনি একটা বলছেন, অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি চুপ্পু এরা কিন্তু আওয়ামী লীগের দোসর বললেই চলে, কারণ তারা কিন্তু আওয়ামী লীগের হাতে গড়া রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। অতএব তারা আওয়ামী লীগের হয়ে কাজ করবে, আওয়ামী লীগের ভালো দিকটা তারা দেখার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর ডক্টর ইউনূস তাকে শুধু বসিয়ে রাখা হয়েছে, আমরা এই পর্যন্তই যা বুঝলাম। ডক্টর ইউনূস শুধু একজন নামমাত্র, তার কোনো কাম হচ্ছে না বা তিনি কাম করতে ব্যর্থ হচ্ছেন, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো হাতে নিয়েছিল প্রত্যেকটা কাজেই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি চুপ্পু বাধা হয়ে দাঁড়িয়েছেন, সাথে তাদের সাথে সুর মিলিয়ে বিএনপিও কথা বলছেন। তো প্রিয় দর্শক, আমরা চাই এই রাষ্ট্রপতি চুপ্পুকে পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি। এটি কিন্তু যদি আমরা পরিবর্তন না করি তাহলে আমাদের রাষ্ট্র সংস্কার করা নতুনভাবে সম্ভব নয়। তবে ইউনূসের হাত আরও শক্তিশালী করলে হয়তো আমরা কিছুটা হলেও সংস্কার করতে পারবো।